হাই স্টুডেন্টস, আজকে আমাদের পড়ানোর বিষয় হলো বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড এবং তড়িৎ বিভব। এদের আমরা সংজ্ঞাগুলো দেখব আর আমরা নির্ণয় করব কিভাবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর বিভবটা আমরা বার করতে পারি। আচ্ছা, প্রথমে আমরা দেখি তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি। কোনো আধানের তড়িৎ ক্ষেত্র বলতে আমরা বুঝি যে যতটা জায়গা জুড়ে ওই আধানের জন্য যে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের ক্ষমতাটা জারি থাকবে। যেমন ধরা যাক এখানে যে প্লাস কিউ আধান আছে, প্লাস কিউ আধান থেকে দেখা যাচ্ছে যে বলরেখাগুলো বেরোচ্ছে, এখানে আবার বলরেখাগুলো ঢুকছে। যাই হোক, তো যতটা জায়গা জুড়ে অ্যাকচুয়ালি এই যে তড়িৎ বলরেখা বা লাইনস অফ ফোর্স থাকবে, সেই এরিয়াটাকে বলা হচ্ছে কি না এই আধানের জন্য তড়িৎ ক্ষেত্রটা। এটা আগে বুঝতে হবে। সাধারণভাবে তড়িৎ ক্ষেত্র বলতে আমরা এইটা বুঝি। তো এই প্রসঙ্গে আরেকটু আমরা দেখে নিই, এই যে লাইনস অফ ফোর্স আছে বা এই যে তড়িৎ বলরেখা আছে, এদের ধর্মটা কি না, এদের ধর্মটা হচ্ছে প্লাস কিউ মানে প্লাস আধান থেকে বা ধনাত্মক আধান থেকে অথবা উচ্চ বিভব থেকে এটা অরিজিনেট করবে, শুরু হবে, আর যাবে বা টার্মিনেট করবে নিম্ন বিভব তথা যদি বলি যে যেমন অসীমে কি হবে, অসীমে যেমন বিভবটা শূন্য, আবার মাইনাস আধান যদি থাকে মাইনাস কিউ, সেখানে আমরা বলবো যে নিম্ন বিভব। তো এই তড়িৎ বলরেখাগুলো উচ্চ বিভব থেকে শুরু করে নিম্ন বিভব, সেটা মাইনাস কিউ হতে পারে অথবা অসীমে গিয়ে টার্মিনেট করতে পারে। যেমন এখানে যে প্লাস কিউ আধানটা রয়েছে, এখান থেকে বলরেখাগুলো সৃষ্টি হয়েছে এবং এর কাছাকাছি যদি মাইনাস আধান যদি না থাকে তাহলে বলরেখাগুলো টার্মিনেট করবে কোথায়, অসীমে। এবারে আমরা এইরকম ভাবে লাইনগুলো টেনে রেখেছি, এটা যাচ্ছে অসীমে। এবারে এটা ভাবার কোনো কারণ নেই যে অসীম মানেই এখানে কোটি কোটি কিলোমিটার হবে, তা নয়। যতদূর পর্যন্ত এই আধানের জন্য আকর্ষণ বল অথবা বিকর্ষণ বলের প্রভাবটা থাকবে, মানে আমি যদি এর কাছে এই এরিয়ার মধ্যে যদি আমি কোনো ধনাত্মক আধানকে আনি তাহলে কি হবে, কুলম্বের সূত্র অনুযায়ী বিকর্ষণ বল হবে। আবার কোনো নেগেটিভ আধানকে যদি আনি তাহলে কি হবে, আকর্ষণ বল হবে। তো এই তড়িৎ বলরেখাগুলো এক্ষেত্রে কি হবে না অসীম পর্যন্ত এটা বিস্তৃত থাকবে। এবার দেখা যাক, আমি এখানে বলরেখার যদি ধর্মটা ঝট করে দেখে নিই তাহলে আমরা জানি যে বলরেখাগুলো হচ্ছে এমন কিছু কাল্পনিক রেখা যে রেখা বরাবর আমরা ধরে নিই যে ধনাত্মক আধানগুলো উচ্চ বিভব থেকে শুরু করে নিম্ন বিভবের দিকে গতিশীল হবে। এবং বলরেখার কোনো বিন্দুতে, যেমন এই যে এখানটায় দেখা যায় প্লাস কিউ আধান আছে, এটা উচ্চ বিভব, এটা মাইনাস কিউ আধান মানে এটা নিম্ন বিভব। বলরেখাগুলো এই উচ্চ বিভব থেকে শুরু হয়েছে এবং এখানে গিয়ে টার্মিনেট করেছে। এবং এই বলরেখার ধর্মটা হচ্ছে লম্বভাবে অরিজিনেট করবে, আবার লম্বভাবে এখানটায় টার্মিনেট করবে। এই বলরেখাগুলো আর ধর্ম হচ্ছে যেটা দৈর্ঘ্য বরাবর না এটা সংকুচিত হওয়ার চেষ্টা করে। মানে মিনিংটা হচ্ছে এরকমই যে এই কাল্পনিক রেখা বরাবর তো ধনাত্মক আধানগুলো তো যায়, যেন এখান থেকে শুরু হচ্ছে, মানে এই প্লাস কিউ আধানের জন্য যেন বিকর্ষণটা হচ্ছে, আর এই মাইনাস কিউ আধানের জন্য কি হবে, আকর্ষণটা হচ্ছে। অথবা আধানগুলো ধনাত্মক আধানগুলো এখান থেকে যাত্রা শুরু করে তাড়াতাড়ি এই মাইনাস কিউ আধানে যেন চলে আসতে চায়। অথবা এই একটা ধারণা থেকে বলা যেতে পারে যে দৈর্ঘ্য বরাবর যেন বলরেখাগুলো সংকুচিত হওয়ার চেষ্টা করে। তাহলে এই পাশাপাশি যে বলরেখাগুলো আছে একে অপরকে কি করবে, যেহেতু ধনাত্মক আধানের স্রোত চাচ্ছে একে অপরকে বিকর্ষণ করবে। অতএব বলরেখার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পাশের দিকে ওরা বিকর্ষণ করে আর দৈর্ঘ্য বরাবর সংকুচিত হওয়ার চেষ্টা করে। তো এই বলরেখার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমি যদি কোনো একটা বিন্দু থেকে স্পর্শক টানি তাহলে এই স্পর্শকটা এই বিন্দুতে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অভিমুখটা দেখায়, আর দুটো বলরেখা কখনো একে অপরকে ছেদ করবে না। এটাও আমরা জানি, এটা আমরা বলরেখার যে ধর্মগুলো সেখানে আমরা দেখেছি। তো এবারে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ব্যাপারটাতে আসি, যে যতটা জায়গা জুড়ে তাহলে এই বলরেখা থাকবে ততটা জায়গা জুড়ে ওর তড়িৎ ক্ষেত্র যেন আছে। মানে যেমন হয় না, ওই এক একটা পাড়াতে এক একজন দাদা থাকে,
আহ, আম, তার হচ্ছে যত প্রভাব, হ্যাঁ, ততটা জায়গা জুড়ে সে যেন রাজ করে। অনেকটা এখানেও তাই, যে এই প্লাস কিউ আধান থেকে বলরেখা যত দূর থাকবে ততদূর এর যেন তড়িৎ ক্ষেত্রটা রয়েছে। তো এবারে আমরা দেখি যে এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে যদি আর দূরে, এরকম আর দূরে একটা পি বিন্দু নেওয়া হলো, এইখানটা আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড, এটা আমরা জানবো সংজ্ঞা অনুসারে কি বলা হয়। সংজ্ঞাটা একটু ডিফারেন্ট ভাবে, আমরা তড়িৎ ক্ষেত্র সাধারণভাবে কি ওটা বলেছি। এবারে সংজ্ঞা অনুসারে বলা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বলতে ওইখানে যদি একটা একক ধনাত্মক আধান রাখা হয় তাহলে সে যে বলটা অনুভব করবে, মানে ওটা এসআইতে +1 কুলম হতে পারে, তারপরে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট মানে ওটা সিজিএস ঘরানা, সেখানে যদি 1 ইএসইউ রাখা হয় তাহলে যে বলটা অনুভব করবে তাকে আমরা বলবো কি না তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে কুলম্বের সূত্র অনুসারে আমরা পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা পাবো ইপি সমান কত হবে, এসআইতে লেখা হবে 1/4πε0 কুলম্বের সূত্র অনুসারে। এখানে কিউ আছে আর এখানে কি আছে না +1 আধান আছে, তাহলে কিউ ইন্টু 1/r²। এটাকে লেখা যাবে 1/4πε0, এটা কি লেখা হয় 9 × 10⁹, আর এটা হচ্ছে q/r²। তাহলে পি বিন্দু থেকে এই প্লাস কিউ আধান থেকে আর দূরে পি বিন্দুতে প্রাবল্য হবে এরকম। আর সিজিএস ঘরানাতে এটা লেখা হবে ইপি সমান, এই টার্মটা থাকবে না, এটা যখন 1 হবে তখন সিম্পলি লিখবো q/r², মানে q × 1/r²। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ওকে, এই ইলেকট্রিক ফিল্ডটাকে এটা আমরা অন্যভাবেও দেখব সংজ্ঞাটা। ম্যাক্সওয়েলের মতানুযায়ী আমরা জানি যে এসআই পদ্ধতিতে একক আধান থেকে শূন্য মাধ্যমে যত সংখ্যক বলরেখা বেরোয় তার সংখ্যাটা হচ্ছে কত হবে 1/ε0 সংখ্যক শূন্য মাধ্যমে এসআই পদ্ধতিতে। তার মানে বোঝা যাচ্ছে যে যদি আমি কিউ আধান যদি রাখি তাহলে q/ε0 সংখ্যক বলরেখা বেরোবে কিউ আধান থেকে, চারিদিকে ছড়িয়ে যাবে। মানে এটাকে ভাবা যেতে পারে যে আমরা এইখানে একটা প্লাস কিউ আধান রেখেছি বিন্দু আধান, এখান থেকে কি হবে কত সংখ্যক বলরেখা ছড়াবে না q/ε0 সংখ্যক বলরেখা, এবং এগুলো সমস্ত রেডিয়ালি চারিদিকে ছড়িয়ে যাবে, এইভাবে সমস্ত আউটওয়ার্ড ডিরেকশনে ছড়িয়ে যাবে। তাহলে কোনো মুহূর্তে যদি আমরা আর দূরে, এই যে আর দূরে যদি আমরা দেখি যে আর ব্যাসার্ধ নিয়ে না আমরা একটা কাজ করি, একটা স্ফিয়ার বা গোলক আমরা একটা কল্পনা করি, তাহলে কি হবে এই আর ব্যাসার্ধের গোলক যার ক্ষেত্রফলটা হচ্ছে 4πr², এই 4πr² ক্ষেত্রফলের ভেতর দিয়ে মোট যে বলরেখা কত না q/ε0 এই সংখ্যক বলরেখা কি হবে আর ব্যাসার্ধের ভেতর দিয়ে, আর ব্যাসার্ধের যে গোলকটা আছে তার ভেতর দিয়ে প্রবেশ করবে। আমি যদি বলি যে না আমি এই রকম গোলকটা নেব বা আমি এর থেকে আরো আমি বড় গোলকটা নেব, তাও কি হবে যে ওই q/ε0 সংখ্যক বলরেখা প্রবেশ করবে। তবে এখানে যত ঘনভাবে বেরোবে এখানে কি হবে আরেকটু ছড়িয়ে বেরোবে, এখানটায় কনসেন্ট্রেশনটা আরেকটু কমে যাবে বলরেখাগুলোর ভেতরে, এইটুকু শুধু তফাৎ হবে। তাহলে আমরা দেখছি যে আর ব্যাসার্ধে যে গোলক যার ক্ষেত্রফলটা 4πr², তার ভেতর দিয়ে মোট বলরেখার সংখ্যা কত না q/ε0 সংখ্যক। তাহলে এই গোলকের প্রতি একক ক্ষেত্রফলে যত বলরেখা নির্গত হচ্ছে তার পরিমাণটা হবে কত না q/ε0, একে ভাগ করব 4πr² দিয়ে,
ভাগ করলে তাহলে দাঁড়াচ্ছে কত হবে না, আমরা একটা গুছিয়ে নিই, 1/4πε0। এখানে আমরা ধরে নিয়েছি যে কিউ আধান প্লাস কিউ আধানের চারিদিকে বায়ু বায়ু মিডিয়ামটা রয়েছে। আচ্ছা, দিলে এটা দাঁড়াচ্ছে Q/R স্কোয়ার, এটা আসছে Q/R²। কিন্তু এই যে টার্মটা, এটা কিন্তু আমরা প্রাবল্যের যে সংজ্ঞাটা বলেছিলাম সেখানেও কিন্তু সেই একই জিনিসটা পেয়েছি। অতএব এইটা সমান বলা যেতে পারে ই। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা আমরা এখান থেকেও কিন্তু পেয়ে যাচ্ছি। কি হবে, কেমন হবে বলবো না, কোনো এক মানে এখানে দেখো যে বলরেখাগুলো না এই এরিয়ার উপরে এরিয়ার ভেতর দিয়ে যে নির্গত হচ্ছে, এগুলো কিন্তু সমস্ত রেডিয়ালি, তার মানে কি লম্বভাবে নির্গত হবে। আর প্রতি একক ক্ষেত্রফলে যে বলরেখাটা নির্গত হচ্ছে তার পরিমাণটা এইটা, যেটাকে আমরা আগের যে ইটা পেয়েছিলাম তার সঙ্গে মিলে যাচ্ছে। অতএব তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা না আমরা দুটো ভাবে দিতে পারি। প্রথম সংজ্ঞা হচ্ছে এইভাবে যে তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা বুঝি ওই বিন্দুতে যদি একক ধনাত্মক আধান রাখা হয় তাহলে ওই আধান যে বল অনুভব করবে। আর দ্বিতীয় ক্ষেত্র অনুযায়ী আমরা সংজ্ঞাটা পাচ্ছি যে তড়িৎ ক্ষেত্রের ভেতরে যদি একটা একক ক্ষেত্রফল আমরা কনসিডার করি, সেই একক ক্ষেত্রফলের ভেতর দিয়ে লম্বভাবে নির্গত লাইনস অফ ফোর্স মানে তড়িৎ বলরেখার যে সংখ্যা তাকেও আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলবো। অর্থাৎ আমরা ধরে নিলাম এইটা হচ্ছে একক ক্ষেত্র, এই একক ক্ষেত্রফলের ভেতর দিয়ে লম্বভাবে নির্গত যে তড়িৎ বলরেখা তাকেও আমরা বলতে পারি ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে আমরা যদি একক দেখি তাহলে এই যে সংজ্ঞাটা বলেছিলাম ওইখান থেকেই কিন্তু আমরা পেয়ে যাব। এটার ইউনিটটা কি হবে, ইউনিটটা দাঁড়াবে যে আমরা বলেছিলাম যে একক ধনাত্মক আধানকে রাখলে যে বল অনুভব করবে, অর্থাৎ যে বল। অতএব বলের এককটা কি আছে, বলের একক হচ্ছে নিউটন এসআইতে, তার মানে এটা হবে নিউটন। আর এসআইতে আধানের এককটা কত হবে, কুলম, তাহলে নিউটন পার কুলম। এই হবে যে নিউটন, এটা লিখে দিচ্ছি নিউটন পার কুলম, এইটা হচ্ছে ইউনিট হবে। নেক্সট আমরা আসছি তড়িৎ বিভব। তড়িৎ বিভবের সংজ্ঞাতে বলা হচ্ছে এইভাবে যে একটা একক ধনাত্মক আধানকে যদি আমরা অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোনো বিন্দুতে যদি আনি সেক্ষেত্রে যত কাজ করতে হবে সেটাই হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব। অর্থাৎ ধরা যাক আমরা প্লাস কিউ থেকে আর দূরে এপি বিন্দুতে আমরা বিভবটা জানতে চাইছি, তাহলে বুঝতে হবে একটা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব যেখানটা এর কোনো প্রভাব নেই, কোনো বিকর্ষণ বল থাকবে না, তো সেখান থেকে আমি ক্রমশ এই আধানের দিকে অগ্রসর হব, অবশ্যই বিকর্ষণ বল বা রিপালশন ফোর্সের এগেনস্টে। তো এই আর দূরে যখন নিয়ে আসবো তখন আমাদের কি করতে হবে না, কিছু পরিমাণ কাজ করতে হবে, যেটা আমরা ঠিক পরেই আমরা বলবো কিভাবে বিভবটা হিসেব করতে হয় সেটা আমরা দেখাবো। তো সংজ্ঞা থেকে আমরা এটাই বলতে পারি ওই অসীম থেকে কোনো বিন্দুতে আনতে ওই একক ধনাত্মক আধানকে যে কাজটা করতে হবে সেটাই হচ্ছে এই বিন্দুর তড়িৎ বিভব। ঠিক আছে, এবারে দেখি বিভবের। আচ্ছা, বিভবের যেহেতু আমরা সংজ্ঞা অনুসারে জানলাম যে কাজ একটা একক ধনাত্মক আধানকে আনতে, সুতরাং এর ইউনিটটা প্রথমত হবে ভির যদি আমরা ইউনিট যদি দেখি তাহলে কি হবে, কাজ যেটা হচ্ছে স্কেলার রাশি, এসআইতে আমরা পেয়ে যাচ্ছি জুল, আর একক আধানকে আনতে মানে কুলম। এখানে বিভবের যে জুল পার কুলম আছে এককটা, এটাকে আমরা ভোল্ট, জুল পার কুলম মানে ভোল্ট হয়। সাধারণভাবে আমরা বিভবের ইউনিটটা ভোল্টও আমরা বলি, তবে ইএসইউতে এককটা কি হবে, স্ট্যাট ভোল্ট বা ইএসইউ আমরা বলি।
আচ্ছা দেখে নিই এদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কেমন আছে। ইএসইউ বা স্ট্যাট ভোল্ট, এটা ভোল্ট, এটা এসআই একক, আর তড়িৎ চুম্বকীয় এককে এটাকে ইএমইউ বলা যেতে পারে। তাহলে এদের মধ্যে সম্পর্কটা এইরকম হবে 300, আর এখানে হচ্ছে 10⁸8। তার মানে 1 ESU সমান হচ্ছে 300 ভোল্ট, আর 1 ভোল্ট মানে হচ্ছে 10⁸8 EMU। তার মানে 1 ESU মানে 3 × 10⁻10 EMU হবে। মানে এই যে যদি লেখা হয় 3 × 10⁻10 তাহলে হয়ে যাবে, মানে কি আলোর বেগের সঙ্গে সমান। এটা মনে রাখার জন্য তোমরা এটা ব্যবহার করতে পারো। যখন এই প্রসঙ্গে এলো তখন আমি সঙ্গে আরও দেখিয়ে দিই, যেমন চার্জের ক্ষেত্রে এককটা কত হবে, এসআইতে একক হবে কুলম্ব, আর কারেন্টের ক্ষেত্রে হবে অ্যাম্পিয়ার। এগুলো এটা তোমরা মনে রাখবে, সুবিধা হবে। এখানটা আগে থাকবে ইএমইউ, এটাতেও থাকবে ইএমইউ মানে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, যেটা আমরা পরে তড়িৎ চুম্বকীয় একক হিসেবে জানব। এখানে হবে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটাকে আমরা স্ট্যাট কুলম্ব বলবো। এখানে হবে এটাতেও আমরা দেখি ইএসইউ স্ট্যাট অ্যাম্পিয়ার। এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে এখানে 10 হবে, আর হচ্ছে 3 × 10⁻9 হবে। এখানেও তাই 10 হবে, আর এটা 3 × 10⁻9 হবে। মানে 1 EMU সমান হচ্ছে 10 কুলম্ব, 1 কুলম্ব সমান 3 × 10⁻9 ESU, আর 1 EMU সমান কত হবে 3 × 10⁻10 ESU, যেটা আলোর বেগের মানে যত গুণ সেই হিসাবে। আমরা এই যে রিলেশনগুলো এটা আমাদের খুব কাজে লাগবে, এটা সব সময়ের জন্য তোমাদের যেন যেটা হচ্ছে মনে থাকে। এবার দেখি যে কোনো বিন্দুতে যদি বিভব বলা হয় একরকম ভাবে, যদি 5 ভোল্ট হয় তাহলে কি হবে, +1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে 5 জুল কাজ করতে হবে। এই আরেকটা জিনিস দেখে নিই, বিভবটা হচ্ছে তো এটা তো কাজ যেহেতু মূলত, তাহলে এটা হচ্ছে স্কেলার রাশি। তবে এটা ধনাত্মক ঋণাত্মক দুটোই হতে পারে। যদি এখানে +Q আধান থাকে তাহলে আমরা যখন একক ধনাত্মক আধানকে অসীম থেকে আনবো তখন কি হবে, বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে যেতে হচ্ছে। সেক্ষেত্রে কাজটা ধনাত্মক এবং বিভবটাও ধনাত্মক হবে। আর যদি দেখা যায় যে এখানটায় -Q আধানটা রয়েছে, এখানে -Q আধানটা রয়েছে, ঠিক আছে, দেখা যাচ্ছে না, এটা -Q আধান আছে, সেই ক্ষেত্রে একক ধনাত্মক আধানকে যখন আনবো তখন কি হবে, একটা কুলম্বীয় আকর্ষণ বল কাজ করবে। সেই আকর্ষণ বলের সপক্ষে যখন আমরা নিয়ে যাব তখন কিন্তু কাজটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ সেক্ষেত্রে বিভবটাও হবে নেগেটিভ। ওকে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট আমরা আসছি যে একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোনো বিন্দুতে বিভবটা কত হয়, মানটা কত হয়, এটা আমরা বার করব। ওকে, এখানে +Q আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র আছে, তো সেই তড়িৎ ক্ষেত্রে আর দূরে আমরা P বিন্দুতে তড়িৎ বিভবটা বার করতে চাইছি। তাহলে আমরা কি করব, একটা +1 আধানটাকে আমরা অসীম থেকে ক্রমশ এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনার চেষ্টা করব। অসীমে মানে যেখানটায় এর কোনো প্রভাবটা থাকবে না। এবার দেখো কাজ মানে কি, কাজ মানে হচ্ছে বল গুণিতক সরণ, বা এখানে বলের জায়গায় আমরা প্রাবল্য নিয়ে ভাববো। কিন্তু সমস্যাটা হচ্ছে কাজ সমান যে বল গুণিতক, এই যে কাজ সমান যে বল বা তথা এখানে প্রাবল্য চলে আসবে, এই বল গুণিতক যে সরণ, এখানে বলটা কিন্তু সব জায়গায় একই থাকবে না। বোঝাই যাচ্ছে যে আমরা ই সমান বলি না, যে ই সমান কত হবে 1/4πε0, যেটা কুলম্বের সূত্র থেকে কত হবে, যে Q1 Q2 বাই হচ্ছে R², এটা তো কুলম্বের সূত্র।
তো এখানে বিভিন্ন জায়গায় কি হবে, বিভিন্ন বিভিন্ন বিন্দুতে কি হবে, আর এর মানটা বিভিন্ন হবে। তার ফলে কি হবে, এই বল বা প্রাবল্যটা এই আধানের সাপেক্ষে বিভিন্ন বিন্দুতে বিভিন্ন রকম হবে। তাহলে এই বল এই টার্মটা কিন্তু ফিক্সড নেই। তাহলে শুধু বল আর সরণটাকে গুণ করলে এখানে কিন্তু হবে না। দেখো যে আমরা কিভাবে নির্ণয়টা করছি। অসীম থেকে যখন আসছি তখন আমরা ধরে নিচ্ছি আমরা কাছাকাছি দুটো বিন্দু, এ বিন্দু আর বি বিন্দু কাছাকাছি, যেটা এই প্লাস কিউ থেকে কত দূরে আছে, এক্স দূরে বি আর ডিএক্স ব্যবধানে এর এই বিন্দুটা রয়েছে। এবারে অসীম থেকে যখন আসছি বিকর্ষণ বল হবে +1 আধানটাকে আনছি, মানে কি হবে, বিকর্ষণ বল। তো এখানে আনতে যা কাজ হবে বি বিন্দুতে আনতে কি হবে, আরো বেশি কাজটা করতে হবে। অতএব এ বিন্দু থেকে বি বিন্দুর বিভবটা কিন্তু বেশি হবে। অতএব এখানে যদি আমি বলি যে বিভবটা ভি, তাহলে এখানে কত হবে, ভি প্লাস ডিভি লিখতে পারি। বিভবটা বেশি হবে মানে বেশি কাজ করতে হবে। অথবা যেহেতু এটা ডিএক্স আছে, তো আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে এইখানে বরং বলি যে ভি মাইনাস ডিভি এখানকার বিভব, আর এখানে ডিভি বাড়লো, এক্সট্রা কাজ করতে হলো, ডিএক্স দূরত্বে যাওয়ার ফলে এক্সট্রা ডিভি কাজ করতে হলো, দিয়ে বিভবটা কত হবে, ভি। এবারে আমরা দেখব যে এই এ থেকে বিতে আসার জন্য যে ক্ষুদ্র কাজটা, সেই ক্ষুদ্র কাজের পরিমাণটা কত হবে। ক্ষুদ্র কাজের পরিমাণটা আমরা যদি দেখি তাহলে হবে এটা ডিডব্লিউ। ডিডব্লিউ সমান কি হবে, বল গুণিত সরণ। এখানে বল বলতে কি, প্রাবল্য, যেহেতু একক ধনাত্মক আধানকে আমরা আনছি, তাহলে এখানে আমরা লিখতে পারি প্রাবল্য গুণিতক সরণ। প্রাবল্যের মানটা কত হবে, প্রাবল্যের মানটা 1/4 পাই এপসাইলন 0 প্লাস কিউ আধানের জন্য কিউ ইন্টু 1 হবে, এখানে একক ধনাত্মক আধানকে আনছি, এক্স দূরে, তাহলে কত হবে এক্স স্কোয়ার। এটা হচ্ছে প্রাবল্য। প্রাবল্য এবার এ বি বিন্দুটা যেহেতু খুব কাছাকাছি, তার ফলে এই এ বি বিন্দুর ভেতরে প্রাবল্যটা আমরা ধরে নিতে পারি যে সুষম, একই আছে। মানে বি বিন্দুতে যদি হয় যে কিউ বাই এক্স স্কোয়ার, তাহলে এতে কত হবে 1/4 পাই এপসিলন 0 কিউ বাই এক্স প্লাস এখানে হবে এই বিন্দুর ক্ষেত্রে এক্স প্লাস ডিএক্স এর হোল স্কোয়ার। তো আমরা এই টার্মটাকে ডিএক্স যেহেতু ক্ষুদ্র, অতএব এটাকে বাদ দিতে পারি। বাদ দিয়ে আমরা সিম্পলি লিখবো এ বা বি বিন্দু দুটোতেই প্রাবল্য একই আছে, অতএব কিউ বাই এক্স স্কোয়ার এটা বলা যাবে। আর সরণটা কি হবে, সরণের ক্ষেত্রে আমরা কিন্তু সেখানে ডিএক্সটাকে নেগলিজিবল বলে আমরা বাদ দিতে পারবো না, তাহলে তো 0 হয়ে যাবে কাজটা। এখানে কিন্তু ধরবো সরণটা তাহলে কত হবে ডিএক্স। তবে এই সরণের আগে একটা মাইনাস দিতে হবে ডিএক্সটা। কারণটা কি না, খেয়ালটা করো, এখানে যে বলটা, এখানে যে বিকর্ষণ বলটা হচ্ছে, বিকর্ষণ বলের অভিমুখটা কোন দিকে, এই দিকটায়, +1 আধানকে আনছি, অর্থাৎ এই দিকে বল। আর সরণটা কোন দিকে হচ্ছে, ওই প্লাস কিউ আধানের দিকে, মানে যেদিকে বলটা কাজ করছে তার এগেনস্টে যাচ্ছে। অতএব সেই ভিত্তিতে বল আর সরণটা যেহেতু পরস্পর বিপরীত অভিমুখী, এই জন্য আমরা এখানে মাইনাসটা দিলাম। ওকে, তো এটাকে এইভাবে লেখা যেতে পারে, প্রাবল্যটাকে যদি লিখি ই বলে, তাহলে ই ইন্টু মাইনাস ডিএক্স, এইভাবেও লেখা যায়। ওকে, আবার দেখো এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, যেহেতু কাজ হচ্ছে বিভব আর আমরা এ থেকে বি বিন্দুতে এসছি, তার মানে একক আধানের ক্ষেত্রে এই বিভবের পার্থক্যটাই কি হবে, ক্ষুদ্র যে কাজ ডিডব্লিউ তার সঙ্গে সমান। তার মানে ডিডব্লিউ যেহেতু সংজ্ঞা থেকেই আমরা পাবো, অর্থাৎ ডিডব্লিউ সমান কি হবে, ফাইনাল কাজটা কত হয়েছে ভি, তার মানে ভি মাইনাস এখানকার বিভব কত হবে, ভি মাইনাস ডিভি সমান দাঁড়াবে এটা ডিভি, এটাও বলা যাবে। কাজ যেহেতু বিভব, এখানে ক্ষুদ্র কাজ, তাহলে এখানে ক্ষুদ্র বিভবের দিয়েছে পরিবর্তন। তাহলে আমরা কি পেলাম, যে ডিডব্লিউ জায়গা যদি লিখি ডিভি
ডিভি সমান হবে তাহলে ই ইন্টু মাইনাস ডিএক্স। দেখো এখান থেকে একটা রিলেশনও কিন্তু চলে আসছে, এই সম্পর্কটা তোমাদের অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। ই সমান কত হবে মাইনাস ডিভি বাই ডিএক্স ডিএক্স। এই রিলেশনটাও তোমাদের অনেক সময় পরীক্ষায় থাকে। বা এখান থেকেও না আমরা ইর আরেকটা ইউনিট পেতে পারি। আমরা ইর প্রাবল্যের আমরা একক দেখেছিলাম। প্রাবল্যের ক্ষেত্রে কি ছিল, কোনো বিন্দুতে প্রাবল্য বলতে একক আধান যে বলটা অনুভব করে, অতএব সেটা ছিল বল হচ্ছে এসআইতে নিউটন, পাওয়ার হচ্ছে কুলম্ব ছিল। আবার এই রিলেশনটা থেকে আমরা বলতে পারি ইর এককটা প্রাবল্যের ইউনিটটা হবে ডিভি বাই ডিএক্স। তার মানে কি হবে, এসআইতে কি হবে, এটা ভোল্ট পার মিটার, এটাও কিন্তু একক হতে পারে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এবার আমরা দেখি যে বিভবটা আমরা হিসেব করি। অর্থাৎ আমরা পেয়েছি ডিভি সমান হচ্ছে ই ইন্টু মাইনাস ডিএক্স, এটা তোমার খেয়ালটা রাখবে। তাহলে এই যে ক্ষুদ্র কাজ ডিডব্লিউ সমান পেলাম, এখানটায় ডিভি পেয়েছি সমান পেয়েছি ই ইন্টু মাইনাস ডিএক্স সমান, এটা দাঁড়াচ্ছে ইর মানটা 1/4 পাই এপসাইলন 0, তারপরে কিউ বাই এক্স স্কোয়ার ইন্টু মাইনাস ডিএক্স। এটা পেলাম। এবার এটাকে আমাদের কি করতে হবে, আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র যে কাজের সমষ্টিটাকে আমরা হিসেব করব। এই অসীম থেকে পি বিন্দু পর্যন্ত এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোকে যোগ করলে আমরা অসীম থেকে পি বিন্দুতে মোট যে কাজ তথা যে বিভব ওইটার মান আমরা পেয়ে যাব। তাহলে পি বিন্দুতে যে বিভবটা সেটা এইভাবে হিসেব করা যেতে পারে যে ডিভি, এটা ইন্টিগ্রেশন করব, সমান কত হবে কিউ বাই 4 পাই এপসাইলন 0, এটাকে আমরা ধ্রুবক বলে বাইরে নিয়ে নিচ্ছি, আর এখানটায় থাকবে, আমরা মাইনাসটাও দিয়ে দিই, মাইনাসটাও বাইরে নিয়ে নিচ্ছি, তাহলে দাঁড়াচ্ছে ডিএক্স বাই হচ্ছে এক্স স্কোয়ার। এবারে ইউনিটটা দেখবে, ইউনিটটার ক্ষেত্রে দেখো আমরা অসীম থেকে আসছি, তার মানে প্লাস কিউ থেকে দূরত্ব কত, প্রথমে ইনফিনিটি, সে সময় বিভবটা কত আছে, বিভবটা থাকবে 0, যখন দূরত্ব ইনফিনিটি বিভব তখন 0। আর যখন পি বিন্দুতে এলাম, যেটা এইখান থেকে দূরত্ব কত আর দূরে, অতএব এইখানটায় আমরা আর বলে লিখলাম, তখন বিভবটা কত আছে, এখানটার বিভব ধরে নেই ভিপি, তাহলে এখানে বিভবটা দিচ্ছি ভিপি। ওকে, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে দাঁড়াবে ডিভি থেকে শুধু ভি হবে, দিয়ে এবার বসাবো ভি, এটাকে আমরা ক্যাপিটাল ভি বলেই বরং লিখি, এটাকে ভি বলে দিই, দিলে দাঁড়াবে ভিপি, এটা 0 সমান হচ্ছে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0। আর এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, এটা ইন্টিগ্রেশন তোমরা নিয়মটা জানো, এটা হবে মাইনাস 1/x দিয়ে ইনফিনিটি থেকে এই আর। তাহলে এটা এবারে যদি বসিয়ে দেওয়া হয় লিমিটগুলো, তাহলে আমরা পেয়ে যাব, এখান থেকে আসছে ভিপি মাইনাস 0, অর্থাৎ ভিপি পেয়ে যাব সমান, এখানটা মাইনাস 1/r হবে, তারপরে মাইনাস 1/ইনফিনিটি বলে তো ওটা 0 হবে, ঠিক আছে, তবু দেখিয়ে দিই, মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 দিয়ে এখানে আসবে মাইনাস কিউ বাই আর, আর হচ্ছে আরেকটা মাইনাস যাবে, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হবে 1/ইনফিনিটি, এই পার্টটা হচ্ছে তো 0। তার মানে শেষমেশ আমরা পাচ্ছি ভিপি সমান পি বিন্দুতে আর দূরে পি বিন্দুতে যে বিভবটা ভিপি সমান দাঁড়াচ্ছে 1/4 পাই এপসাইলন 0, তারপর হচ্ছে কিউ বাই আর। এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন, খেয়াল রাখবে যে কিউ বাই আর,
ওকে, এটা কিন্তু স্কেলার রাশি, এখানে যদি প্লাস কিউ জায়গা মাইনাস কিউ যদি থাকে তাহলে কিন্তু এখানটা মাইনাস আসতো। ওকে, এই আর এটা হচ্ছে বিন্দু আধানের জন্য, এটা কিন্তু খেয়ালটা রাখবে যে বিন্দু আধানের জন্য আমরা এইভাবে বিভবটাকে হিসেব করি। এখানে আর ব্যাসার্ধের ধরো একটা গোলক রয়েছে যেখানে প্লাস কিউ আধানটা রয়েছে। এটা পুরো সলিড গোলকও হতে পারে, আবার ফাঁপা সেলও হতে পারে, কিন্তু ধাতব আর কি। তার ফলে আধানগুলো কোথায় থাকবে না বাইরের পৃষ্ঠে থাকবে, সেটা আমরা জানি। এবার দেখা যাক যে এইরকম আহিত গোলক থেকে বিভিন্ন দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা হচ্ছে বিভবের মানটা কেমন হয়, বা সেখান থেকে গ্রাফটা আমরা দেখব। ধরো আমরা এই কেন্দ্র থেকে আর দূরে এইখানটায় আমরা ইর মানটা জানতে চাইছি, এখানে পি বিন্দু এর প্রাবল্যটা বার করতে চাইছি। এবারে যেহেতু আধানটা সমানভাবে সিমেট্রিকভাবে ছড়িয়ে আছে, তাহলে এই বিন্দুর জন্য প্রাবল্য, এই বিন্দুর জন্য প্রাবল্য, এই বিন্দুর জন্য প্রাবল্য হিসেব করতে হবে। তো এইভাবে না করে যেহেতু সিমেট্রিকভাবে আছে, এই ক্ষেত্রে আমরা না ধরে নিতে পারি যে পুরো আধানটা যেন সেন্টারে, এই সেন্টারে পুরো আধানটাই যেন কনসেন্ট্রেটেড অবস্থায় আছে বলে ভাবতে পারি। তো সেক্ষেত্রে দূরত্বটা কত হবে সেন্টার থেকে আর দূরে, তাহলে সেন্টার থেকে আর দূরে প্রাবল্যটা আমরা দেখে নিই। এটা তো আমরা জানি কুলম্বের সূত্র থেকে প্রাবল্যের মানটা কত হবে, এটার মান হবে 1/4 এপসাইলন 0, তারপর হবে প্লাস কিউ বাই হচ্ছে আর স্কোয়ার, এটাই হবে। আর বিভবটা কত হবে, বিভবটা ক্ষেত্র ধরে নেব পুরো আধানটা যদিও বহিঃপৃষ্ঠে সমানভাবে ছড়িয়ে আছে, কিন্তু ধরে নেব যেন সেন্টারে কনসেন্ট্রেটেড অবস্থায় আছে। বিভবটা কত হবে, বিভবটা ভিপি সমান দাঁড়াবে ওই একই রকম ভাবে 1/4 এপসাইলন 0 আর হবে কিউ বাই আর, এটাই হবে এখানকার বিভব। আর যদি বলি যে এই পৃষ্ঠতলে গোলকের যে পৃষ্ঠতল এইখানটায় প্রাবল্যের মান আর বিভবটা কত হবে, না এখানেও এই পৃষ্ঠতলে তুমি যে কোনো বিন্দুতেই যেহেতু সেন্টার থেকে দূরত্বটা হচ্ছে ক্যাপিটাল আর, সব জায়গাতেই প্রাবল্যের মানটা দাঁড়াবে ইপি সমান হচ্ছে 1/4 এপসাইলন 0, তারপর হচ্ছে কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর বিভবটা দাঁড়াবে 1/4 এপসাইলন 0 আর হচ্ছে কিউ বাই আর। খেয়াল রাখো এখানে যদি বলি এ বিন্দু আর বি বিন্দু যেটা সেন্টার থেকে সমান দূরত্বে আছে, অতএব বিভবটা কিন্তু এ বি তথা বিভিন্ন সমস্ত বিন্দুতেই সমান হবে বা একই হবে। তার ফলে একটা দেখবে কোশ্চেনও থাকে, যদি আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে কোনো আধানকে নিয়ে যাই তাহলে আমাদের কাজের পরিমাণটা কত হবে, না কাজের পরিমাণটা সেক্ষেত্রে হবে ডব্লিউ বি মাইনাস ডব্লিউ এ সমান কি হবে, না এখানকার এই যে দুটোর মধ্যে যে বিভবের পার্থক্য আছে কত হবে, ভিবি মাইনাস ভি এ ইন্টু যে আধানকে নিয়ে যাচ্ছি। যদি আমি বলি যে একটা কিউ আধানকে নিয়ে যাব এ থেকে বি তে, তাহলে বিভবের পার্থক্য গুণিত কিউ। এবারে বি অথবা এ দুটো বিন্দুতে বিভবটা কত হবে, ওই কিউ বাই আর, অতএব বিভবের পার্থক্যটা হবে 0, অতএব 0 গুণিত কিউ সমান হচ্ছে 0। অতএব এই তলটাকে বলা হয় কি না সমবিভব তল। সমবিভব তলে একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে যখন কোনো আধানকে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু কাজের পরিমাণটা হয় 0 হয়। এবারে দেখা যাক আমরা যদি ভিতরের কোনো বিন্দুতে এইরকম ভাবে আছে, এইখানটায় পি বিন্দু আছে, সেখানে বিভব কত হবে আর প্রাবল্য কত হবে। প্রথমে আসি প্রাবল্যের ব্যাপারটা। প্রাবল্য কিন্তু এখানে হবে 0। কারণটা কি না খেয়াল করো, এখানে প্লাস আধান রয়েছে, বহিঃপৃষ্ঠে আধান রয়েছে, এখান থেকে না সমস্ত বলরেখাগুলো রেডিয়ালি আউটওয়ার্ড থাকবে, মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব বলতে এখানে অসীম, যেখানে বিভবটা 0 সেই দিকে বলরেখাগুলো যাবে, ঠিক আছে। অতএব ভেতরে কিন্তু কোনো রকম তড়িৎ বলরেখা বা লাইন্স অফ ফোর্সটা নেই। আর লাইন্স অফ ফোর্স যদি না থাকে তাহলে কিন্তু প্রাবল্য থাকবে না।
আমরা তো জানি যে লাইন্স অফ ফোর্সের কোনো বিন্দুতে যদি স্পর্শক টানা হয় তাহলে সেই স্পর্শকটা কি করে, প্রাবল্যের ডিরেকশনটাকে নির্দেশ করে। তো এখানটা বলরেখা ভেতরে থাকবেই না, তাহলে কোনো প্রাবল্যেরও মান এখানে থাকবে না। অর্থাৎ পি বিন্দুতে আমরা বলতে পারি ভেতরে পি বিন্দুতে প্রাবল্যটা হচ্ছে কত হবে, 0, যেহেতু কোনো তড়িৎ বলরেখা নেই। ওকে, আর এখানে বিভবটা কত হবে, বিভবটা দাঁড়াবে ওই বহিঃপৃষ্ঠে যা ছিল এখানেও তাই হবে, 1/4πε0 গুণিতক Q/R হবে। কারণটা কি, এখানে বিভব কি যা আর ভেতরের যে কোনো বিন্দুতে এমনকি সেন্টারও বিভবটা একই থাকবে। কারণটা কি না, বিভবের সংজ্ঞা থেকে দেখেছি অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হয়, এবারে অসীম থেকে গোলকের বহিঃপৃষ্ঠ পর্যন্ত আনতে আমরা কিন্তু এই Q/R কাজটা করেছি। তারপরে বহিঃপৃষ্ঠ থেকে যখন ভেতরে আমরা ঢুকছি তখন কি না কোনো রকম বলরেখা নেই, প্রাবল্য নেই, তার ফলে কি হবে, এক্সট্রা কোনো কাজ করতে হচ্ছে না। কিন্তু অসীম থেকে এই পর্যন্ত আসতে কাজ তো করেছি এবং তার মান তো এইটাই। তারপরে যখন ভেতরের বিন্দুতে যাচ্ছি তখন এক্সট্রা কোনো কাজ করতে হচ্ছে না। তার ফলে কি হবে না, ভেতরের পি বিন্দু এবং বহিঃপৃষ্ঠের যে কোনো বিন্দুতে বিভবের মানটা একই থাকবে, Q/R। আমরা যদি গ্রাফ যদি দেখে নিই, দেখো এই আরটা হচ্ছে সেন্টার থেকে হবে। সেন্টার থেকে যদি আমরা দেখি যে আর এর সঙ্গে ই কেমন চেঞ্জ হচ্ছে, তাহলে সেন্টার থেকে বহিঃপৃষ্ঠ পর্যন্ত কি হবে, কোন রকম প্রাবল্য নেই, তড়িৎ বলরেখা ছিল না বলে। অতএব এটাকে আমরা ধরে নিচ্ছি এটা ক্যাপিটাল আর, এটা হচ্ছে ধরে নাও এ বিন্দু, যার দূরত্বটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এই পর্যন্ত কোনো প্রাবল্য নেই। তারপরে কি হবে, বহিঃপৃষ্ঠ থেকে যখন বাইরের দিকে যাব, যখন হাতটা বাড়বে তখন কিন্তু প্রাবল্য থাকবে এবং প্রাবল্যের মানটা এইভাবে এটা থাকবে। এবং বুঝতেই পারছো যে এখানটা ই প্রপোর্শনাল টু 1/r²। তার ফলে কি হবে, র্যাপিডলি চেঞ্জ হবে, এই রকম ভাবে দ্রুত এটা কমে আসবে। এখানটা ই প্রপোর্শনাল টু 1/r², তার আগে 0 প্রাবল্য। আর বিভবের ক্ষেত্রে যদি দেখি আমরা, এটা হচ্ছে আর বিন্দু ধরে নিলাম, মানে আর বিন্দু বলতে ডিস্টেন্সটা হচ্ছে আর। সেখানে কি হবে, যে কেন্দ্র থেকে বহিঃপৃষ্ঠ পর্যন্ত বিভবটা হচ্ছে একই, কত হবে না এইটা। অতএব এটা হচ্ছে সমান, বিভবটা হচ্ছে সমান। তারপরে কি হবে, তারপরে বিভবটা কমবে, তবে কেমন ভাবে কমবে, এখানে প্রপোর্শনাল টু 1/r, অতএব কমবে, তবে এইটার মতো এত দ্রুত কমবে না, মানে ভি প্রপোর্শনাল টু 1/r, এই হিসেবে বিভবটা পরিবর্তিত হবে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা দেখব যে বিভিন্ন ক্ষেত্রে এখানে যেমন বিন্দু আধানের জন্য আমরা বার করেছি প্রাবল্য এবং বিভবগুলো, সেখানে আমরা বিভিন্ন রকম কেসগুলো দেখব এবং সেগুলোর ক্ষেত্রে বিভব এবং প্রাবল্যটা আমরা হিসেব করব।